হ্যালো এভরিওয়ান। একটা সময় ছিল যখন ইঞ্জিনিয়ারিংয়ের তিনটে পার্ট ছিল। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো তারপর ইঞ্জিনিয়ারিংয়ের আরও অনেক পার্ট বেরিয়েছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আর এই সব ইঞ্জিনিয়ারদের একটা সম্মিলিত সুপার একটা আর্টওয়ার্ক হচ্ছে এই ভেন্টিলেটর। সেরকমই আরেকটা আর্টওয়ার্ক হচ্ছে এবিজি মেশিন। কিন্তু যতই হোক এই আর্টওয়ার্কগুলো সব কিন্তু মানুষই তৈরি করেছে। অর্থাৎ এই তিনটি ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেও আরেকজন ইঞ্জিনিয়ার বসে রয়েছেন, সে হচ্ছে ভগবান, যে এই মেশিনটা বানিয়েছে, দ্যাট ইজ হিউম্যান বিইং। তো এই মেশিনটাই হচ্ছে সবচেয়ে সেরা মেশিন যে বাকিগুলো চালায়। তো আমি সৌম্য এইবারের স্মৃতিতে সেই জিনিসটাই বলবো যে এবিজি মেশিন হয়তো আমাদের ডিটারমাইন করে দেয় কী কী রয়েছে, কী কী তার সমস্যা, কিন্তু সেটা কিভাবে চালাতে হবে আর সেটা চালিয়ে কিভাবে পেশেন্টকে ভালো করতে হবে, সেটাই আমাদের সিথির লক্ষ্য। আর সেটা নিয়েই এবার আমি আসছি, সাথে থাকো। থ্যাংক ইউ। ওকে, শুরু করছি। তো সকাল থেকে ফিশ ফ্রাইটা পড়ে গেছে, আর তারপর পি রাইস, তারপর দই কাতলা, ইলিশ ভাপা, মাটন সবই হয়ে গেছে। তো এবার শেষ পাতে চাটনিটা বাকি। চাটনি আর পাঁপড়, মানে একটু টক একটু নোনতা, দ্যাট ইজ অ্যাসিড বেস। আর সেইটাই পরিবেশন করতে আমি এসেছি সৌম্য ভট্টাচার্য, মেডিকেল টেকনোলজিস্ট, এমআর সিসিউ। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এবিজির ইলেকট্রোলাইট ফ্যামিলি, একটা পরিবার, তার সাথে এবিজির যে পিএইচ ব্যালেন্স, তার যে রিলেশন, সেইটা। তো ইলেকট্রোলাইট হলো, মানে অ্যাকচুয়ালি আমি একটু আগে বলে দিলাম যে সেই অ্যাসিড বেস, মানে সেই চাটনি পাঁপড়ের মতন, যেটা না হলে খাবারটা ঠিক জমে না, মানে একটু মুখের স্বাদ বদলের দরকার। সবই তো ঝাল ঝাল হলো, তো একটু স্বাদ বদল, তো সেটাই স্বাদ বদল হচ্ছে ইলেকট্রোলাইটস। আর এই ইলেকট্রোলাইটসটা হচ্ছে এমন একটা পার্ট, গ্যাসের পার্টটা যেরকম মেডিকেল টেকনোলজিস্টদের হাতে, ইলেকট্রোলাইটসটা কিন্তু সবার হাতে, ডক্টর, নার্সিং স্টাফ, মেডিকেল টেকনোলজিস্ট সবার। চাটনিটা বেসিক্যালি সবারই পছন্দ কম বেশি। তো এখানেও ঠিক তাই, ইলেকট্রোলাইটস যদি একটু এদিক ওদিক হয় তাহলে অ্যাসিড বেস ব্যালেন্স একদম ঘেটে যাবে। সো লেটস ডাইভ ইনটু দ্য ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড অফ ইলেকট্রোলাইটস অ্যান্ড দেয়ার রোল ইন কিপিং আওয়ার পিএইচ ব্যালেন্স ইন চেক। আচ্ছা, আমরা এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সব কিছু তো ডিটেল পড়ে নিলাম যে কেন দেখছি। তো স্পেসিফিক্যালি ইলেকট্রোলাইটসটা আমরা এবিজিতে কেন দেখব? শুধুই কি ফ্লুইড কারেকশন করার জন্য? শুধুই কি সেই ইলেকট্রোলাইটসটা কম আছে সেইটা বাড়ানোর জন্য? তা নয়। ইলেকট্রোলাইটস আর ব্লাড গ্যাসের কিন্তু ডিরেক্টলি রিলেশন আছে। তো এবিজিতে কেন আমরা ইলেকট্রোলাইটস দেখছি? প্রত্যেকটা ইলেকট্রোলাইটস, অর্থাৎ প্রত্যেকটা আয়নের একটা স্পেসিফিক রোল আছে। তাছাড়াও এর প্রত্যেকটা আয়নের ডিরেক্ট অর ইনডিরেক্ট একটা পিএইচ অ্যাডজাস্টমেন্ট করা, এই বাফার করার একটা রোল আছে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো এই প্রত্যেকটা আয়ন অ্যাকচুয়ালি বডির রিয়েল টাইম ফিজিওলজি, মানে সেই মুহূর্তে বডির কী দরকার বা বডির নেক্সট পার্টে কোন দিকে মেটাবলিক বা রেসপিরেটরি কোন দিকে যাবে, সেটাও কিন্তু দেখিয়ে দেয় এই ইলেকট্রোলাইটসের ডিফারেন্স দিয়ে। তো সেটাই ডিটেল আজকে আমি বলবো। তো তার আগে একটু বাইরে বেরোচ্ছি এটা থেকে। আমি রিসেন্টলি একটা জায়গায় গেছিলাম, একটা হসপিটালে। তো ওখান থেকে একটা পেশেন্টের বাড়ি গিয়েছিলাম। তো পেশেন্টের বাড়ি গিয়ে এরকম খোঁজ খবর নিতে, তো ভেবেছিলাম যে পেশেন্টটা সবে শরীর খারাপ থেকে উঠেছে, যে বাড়িতে খুব মানে মানসিকভাবে বিধ্বস্ত, শরীরটা মানে খরচাও হয়েছে, শরীরটাও এখনও ঠিক হয়নি। তো গিয়ে দেখলাম সবাই ঠিক আছে। ফ্যামিলিতে কে আছে? বাবা, মানে যে অসুস্থ ছিল পেশেন্ট, তার ওয়াইফ, তার বাবা মানে গ্র্যান্ডফাদার, আর তার এক ছেলে এক মেয়ে। তো বেসিক্যালি আমি দেখলাম যে বাবা দিব্যি ভালো মতন মোটামুটি কাজ করছে, মা ঘরঠর মোটামুটি সামলে নিয়েছে,
মেয়ে একটু বড়, ছেলে ছোট, একটু দুষ্টুমি করে। আর ঠাকুরদা রয়েছে যে কিনা ঘরেও সামলাচ্ছে, আবার বাইরে বেরিয়ে টুকটাক কাজ করছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এরকম আমাদের যদি কারোর মানে ফ্যামিলিতে মানে বড় সড়ো কোনো শরীর খারাপ হয়, তো সেটা তো একটা মানসিক ধাক্কা, অর্থনৈতিক প্লাস মানসিক ধাক্কা, সেটা কাটিয়ে উঠতে অনেকটা টাইম লাগে। তো বললাম যে এই হঠাৎ করে কাটিয়ে উঠলে এত ভালো আছো, মানে আজকালকার সোসাইটিতে এরকম একদম ভালো প্রচণ্ড খুশি ফ্যামিলি কিন্তু খুব রেয়ার, তাই না? তো ওটা শুধু ওই সিরিয়ালেই দেখা যায়, তাও তো মাঝখান দিয়ে পিসি ননদেরা এসে একটু কুটকাচালি করে যায়, ঠিক আছে। কিন্তু যাই হোক, এইটুকুর মধ্যে মানে এত সুন্দরভাবে কি করে রয়েছে। তো তখন মানে ওই দাদু আর কি, যে ফ্যামিলির গ্র্যান্ডফাদার, সে বলল যে অ্যাকচুয়ালি আমরা আমাদের ফ্যামিলির রোল ওয়াইজ যার যা কাজ সেটা তাকে করতে দিই এবং সমানভাবে করতে দিই। ছেলে দুষ্টুমি করে, ছেলে দুষ্টুমি সামলাই। মেয়ে একটু বড়, সে ভাইকে সামলায়। বৌমা বাড়ির কাজও সামলায়, আবার অনেক বৌমা আজকাল বাড়ির কাজ করে বাইরেও করে। আর বাবা যে, সে তো বাইরের কাজ করছেই। আর দাদু যে এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করছে। তো এই ফ্যামিলি কিন্তু মানে আপনারা খুব একটা দেখেননি বোধ হয়, মানে খুব রেয়ার, একদম পরিপূর্ণ ফ্যামিলি, তাই তো? তো এই ফ্যামিলিটা কিন্তু সবার চেনা। সো লেটস মিট মাই ইলেকট্রোলাইট ফ্যামিলি। আমি ছবি তুলে এনেছিলাম, ঠিক আছে? আমি ছবি তুলে এনেছিলাম। বাবা, মা ক্লোরাইড, বাবা হচ্ছে সোডিয়াম, দুষ্টু ছেলেটা হচ্ছে সেই পটাশিয়াম, ক্যালসিয়াম হচ্ছে মেয়ে, বাড়ির বড় মেয়ে আর কি, আর ঠাকুরদা হচ্ছে বাইকার্বনেট। তো এবার আমরা এই ফ্যামিলির সঙ্গে পরিচয় করব, কার কী কাজ আর এই ফ্যামিলিকে কিভাবে ব্যালেন্স করছে। ফ্যামিলি মিন্স আওয়ার বডি, আমাদের বডিটাকে কিভাবে ব্যালেন্স করছে। এই পাঁচজন এবার একসঙ্গে মিলেমিশে কিভাবে কাজ করছে সেটা দেখে নিই। প্রথম চলে আসছি আমি তাহলে ফ্যামিলির বাবা। বাবা মেনলি কী করে? বাইরে থেকে, বাইরেটা পুরো সামলায়, অর্থনৈতিক দিকটা বাড়ির বাইরে থেকে কাজকর্ম করছে। সো ইলেকট্রোলাইট ফ্যামিলির সোডিয়াম হচ্ছে ফাদার, যে কিনা অ্যাকচুয়ালি মেজর এক্সট্রা সেলুলার পার্ট, অর্থাৎ সেলের বাইরেই ম্যাক্সিমামটা থাকে। তো এখানে আমি টোটাল মানে এখন থেকে টোটালি আমি পরপর যা যা বলবো সেটা হচ্ছে সেলের বাইরে, অর্থাৎ ঘরের বাইরে, আর ঘরের ভেতরে, সেলের ভেতরে ইন্ট্রা সেলুলার পার্ট এবং এক্সট্রা সেলুলার পার্ট, এইভাবে ডিনোট করব এখন থেকে। তো সোডিয়াম কোথায় থাকছে? সোডিয়াম মেনলি থাকছে হচ্ছে এক্সট্রা সেলুলার পার্ট, সেলের বাইরে। তার নর্মাল ভ্যালু আমরা জানি 135 to 145 মিলিমোল পার লিটার, এটা তার নর্মাল ভ্যালু। তো নর্মাল ভ্যালুর এগেনস্টে এ যদি কমে যায় তাহলে সেটা হাইপোন্যাট্রিমিয়া, আর যদি বেড়ে যায় তাহলে সেটা হাইপারন্যাট্রিমিয়া। তো এবার এর কাজ কী? কাজ না জানলে আমরা তো বুঝতে পারবো না যে অ্যাসিড বেস ব্যালেন্সে কীভাবে সে হেল্প করে। তো এর মেন কাজ হচ্ছে অসমোটিক প্রেশার রেগুলেট করা। অর্থাৎ সোডিয়াম কিন্তু সবসময় জলের সাথে সাথে চলে, ফ্লুইডের সাথে সাথে চলে। অর্থাৎ এই অসমোটিক প্রেশার, ফ্লুইড কোথায় বেশি থাকবে, সেলের ভেতরে না সেলের বাইরে, সেইটা রেগুলেট করে। কেন এটা বললাম? কারণ সোডিয়াম কিন্তু ডিরেক্টলি পিএইচে কোনো এদিক ওদিক করে না, সোডিয়ামের সঙ্গে জল মিলেমিশে পিএইচের এদিক ওদিক করবে। সেটা আমরা ফিজিওলজিটা পরে ডিসকাস করছি। তো সোডিয়াম আমার কী করছে? অসমোটিক প্রেশার রেগুলেট করছে। অসমোটিক প্রেশারের সঙ্গে সঙ্গে সে ব্লাড প্রেশারও রেগুলেট করছে, কারণ ফ্লুইড মানেই তো সেখানে ব্লাড আসছে, মানে ব্লাডের মুভমেন্ট আসছে, অর্থাৎ ব্লাড প্রেশার রেগুলেট হচ্ছে সেই অসমোটিক প্রেশারের মাধ্যমে। নেক্সট এফেক্ট করে অ্যানায়ন গ্যাপের ওপর। অ্যানায়ন গ্যাপটা এখনই কিছু বলছি না, কারণ বাবা একা কিন্তু অ্যানায়ন গ্যাপ সামলাতে পারবে না, তার সঙ্গে বাবার দরকার, বাবার ওয়াইফকে মানে মাকে। তো সেটা আমি মায়ের কাজ যখন বলবো তখন আমি অ্যানায়ন গ্যাপটা বলবো। সো এবার আমি দেখে নিই তাহলে হাইপোন্যাট্রিমিয়া আর হাইপারন্যাট্রিমিয়া। হাইপারন্যাট্রিমিয়া তো খুব স্পেসিফিক আমি বলে দিলাম যে 135-এর নিচে গেলে দ্যাট ইজ হাইপোন্যাট্রিমিয়া, অ্যান্ড 145-এর ওপরে গেলে দ্যাট ইজ হাইপারন্যাট্রিমিয়া। তো এবার আমি কি বললাম যে এই শুধুমাত্র সোডিয়ামের কনসেন্ট্রেশনের ওপর কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করে না। সোডিয়াম সবসময় জলকে সাথে নিয়ে চলছে, ফ্লুইডকে। তো
সেই ফ্লুইড সবসময় যেদিকে বাড়বে কমবে সেই অনুযায়ী আমি কিন্তু হাইপোহাইপারন্যাট্রিমিয়াকে একটা ভাগ করেছি। তো সেই ভাগটা দেখে নিই, এই ভাগটাই বোঝা খুব জরুরি। হাইপোহাইপারন্যাট্রিমিয়া তো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কী টাইপের সেটা বুঝলে আমার পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করবে। না হলে তো আমি দেখলাম যে আমার সোডিয়াম কমে গেছে, তো আমি 3% NaCl দিয়ে দিলাম, বা সোডিয়াম অনেক বেড়ে গেছে আমি হাফ NH দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু তা নয়, হাফ NH দিচ্ছি মানে তার সাথে কিন্তু ওই জলটাও যাচ্ছে শরীরে। সেই জলটা কি তার দরকার? সে কি অ্যাকচুয়ালি জল কমিয়েছে, না বডিতে জল বেড়ে আছে, সোডিয়াম কম দেখাচ্ছে বেশি গুলে গিয়ে? মানে খুব সিম্পল জিনিসটা। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই যে এক গ্লাস জলে আমি 2 চামচ নুন মেশালাম, এটা ধরে নিলাম আমি একদম ব্যালেন্স একটা টেস্ট হয়েছে। এবার আমি সেখান থেকে একটু গরম করে বা ফুটিয়ে কোনোভাবে আমি জলটা তুলে নিলাম, হাফ গ্লাস করে দিলাম, তাহলে সেই হাফ গ্লাসে আমার নুনের পরিমাণটা তো বেড়ে গেল, অর্থাৎ জলটা কমলো কিন্তু নুনটা বেড়ে গেল। আবার আমি যদি ওই 1 গ্লাস জল আর 2 চামচ নুনের ওই মিশ্রণটায় আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম, তাহলে আমার কি চেঞ্জ হচ্ছে? জলটা বাড়ছে, নুনটা কিন্তু বাড়ছে না, নুনটা কমেই যাচ্ছে। সিম্পল ভাগ, এই ভাগটা 3টে ভাগে ভাগ হচ্ছে। জল মানে ফ্লুইড, ফ্লুইড মানে ভলিউম। সো ভলিউমের ভাগ করে এখানে প্রথম আসছে হাইপোভলিউমিক, সেকেন্ড ইজ ইভলিউমিক, থার্ড ওয়ান ইজ হাইপারভলিউমিক। সো এবার এক এক করে ভাগগুলো আমি দেখে নিই। হাইপোভলিউমিকটা আমি একটু বোঝার চেষ্টা করি, জিনিসগুলো সহজ, মানে একটু মাথা খাটালেই হয়ে যাবে। তো হাইপোভলিউমিক কী হচ্ছে, নামেই এটার মানে বলে দিচ্ছে। আমাদের এই মেডিকেল সায়েন্সটা না একটা খুব মজার জিনিস। আমি প্রত্যেকবার যখন প্রেজেন্ট করি তখন এই কথাটা আমি বারবার বলে দিই। মানে যারা পুরনো এখানে শুনছেন তারা জানেন যে আমাদের এই টার্মিনোলজিগুলোর মধ্যেই, মানে বায়োলজি হোক বা মেডিকেল সায়েন্সের যে কোনো পার্টি হোক, এই টার্মিনোলজিগুলো মিনিংয়ের সঙ্গে জুড়ে জুড়ে আসে অ্যাকচুয়ালি। তো হাইপো মানে কম, ভলিউম মানে ভলিউম, টোটাল ফ্লুইড যেটা। সুতরাং হাইপোভলিউমিক মানে হচ্ছে ফ্লুইড কম। সুতরাং এখানে কি হচ্ছে, ভলিউমটা কমছে কোনোভাবে, বডিতে উপস্থিত টোটাল ভলিউমটা কমছে। এবার সেটা যে কোনো কজ হতে পারে, ভমিটিং হতে পারে, নেজোগ্যাস্ট্রিক সাকশন হতে পারে। আমি রাইস টিউব করে নেজোগ্যাস্ট্রিক সাকশন করলাম, ভলিউম কমে গেল। ভলিউম কমার জন্য কি হচ্ছে? ভলিউম কমার জন্য দুটো জিনিস হয়। এক, ভলিউম যখন কমছে আমি ধরলাম নেজোগ্যাস্ট্রিক বা ভমিটিং, আমার যখন বমি হচ্ছে তখন আমার গ্যাস্ট্রিক জুস থেকে বেরোচ্ছে জিনিসটা। গ্যাস্ট্রিক জুসে ম্যাক্সিমাম কি আছে? HCl, H+ আর Cl। Cl কমে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? হাইপোক্লোরিমিয়া। তাহলে আমার ব্লাড কি দেখাবে? হাইপোক্লোরিমিয়া, তার সাথে ভলিউম লস। সো এখানে ভলিউম লস হলে Cl এর সাথে কিন্তু H+ও হারাচ্ছে, অ্যাসিডটাও হারাচ্ছে। বমি করছি তো আমি, HCl বেরোচ্ছে ম্যাক্সিমাম, সো H+টাও হারাচ্ছে। তো বডি H+ যখন হারাচ্ছে, বডির মধ্যে কি পড়ে থাকছে? এক্সট্রা ওই সল্টটা, দ্যাট ইজ বাইকার্বনেট। বডি এখানে আরেকটা মজার জিনিস করে। বডি, আমি এতক্ষণ ধরে এবিজির যে কটা সেশন হলো তার মধ্যে আশা করি সবাই বলেছে বডি তার পিএইচটাকে মেনটেন করার চেষ্টা করে, মানে যতগুলো অ্যাসিড আছে সমান সমান বেস রাখার চেষ্টা করে। অর্থাৎ অ্যাসিড মানে হচ্ছে H+, আর বেস মানে হচ্ছে HCO3- বাইকার্বনেট। সুতরাং H+ বেরিয়ে যাচ্ছে, সে কি করবে? সে বাইকার্বনেটটা বেড়ে যাবে বডিতে। সে তখন ওই বাইকার্বনেটটা বেড়ে যাওয়ার জন্য তার পিএইচটা কোন দিকে শিফট করবে? বেসের দিকে। বাইকার্বনেট বেশি আছে, তার মানে সেটা হবে হচ্ছে অ্যালকালোসিস। তার মানে আমরা কি পাবো? সোডিয়াম এখানে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি কি করছে? হাইপোভলিউমিকে অ্যালকালোসিস করছে, দ্যাট ইজ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এবার পরিষ্কার যে কিভাবে সোডিয়াম এই মজার খেলাটা খেললো, কিভাবে ব্যালেন্স করলো। আবার এইখানে সোডিয়ামকে একটা বন্ধু সাথ দেয়, সে হচ্ছে কিডনি। কিডনিও তো মেটাবলিজমের একটা পার্ট। বেসিক্যালি মেটাবলিজমটা দুটো পার্টে হয়, একটা লিভার, একটা কিডনি। আর লাং করে কি? টানাটানি করে কিডনির সাথে।
সেটা আমি পরে আসছি। তো ফ্লুইড যখন কমে যাচ্ছে, ফ্লুইড কমে গেলে কি হবে? আমার এক্সট্রা সেলুলার পার্টে ওয়াটার লস হচ্ছে। এক্সট্রা সেলুলার পার্টে যেই মুহূর্তে ওয়াটার লস হবে তখন কি হবে? আমার হিমোডাইনামিক মনিটর কি দেখাবে? অ্যাকচুয়ালি কি কমছে? প্রচুর বমি করলাম, নেজোগ্যাস্ট্রিক সাকশন করলাম, ফ্লুইড কমে গেছে, তাহলে কি দেখাবে? কি কমে? ব্লাড প্রেশার, বিপি আমার কমে। বিপি যেই মুহূর্তে কমছে সঙ্গে সঙ্গে কিডনি একটা খবর পায় যে তোমার বিপি কমছে। কিডনি তখন তার একটা সিস্টেমকে অ্যাক্টিভেট করে, দ্যাট ইজ রাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, সেটাকে অ্যাক্টিভেট করে। অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম অ্যাবজর্ব করা। সুতরাং অ্যালডোস্টেরন তখন কি করবে? অ্যালডোস্টেরন তখন কিডনির মাধ্যমে তার কালেক্টিং ডাক্ট হোক বা বাদবাকি যে কোনো পার্ট থেকে সে সোডিয়ামটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করবে। অ্যাবজর্ব করার চেষ্টা করলে সোডিয়াম যখন অ্যাবজর্ব করবে তার সাথে অটোমেটিক কি হচ্ছে? সোডিয়াম অ্যাবজর্ব করছে, জল বেরিয়ে যাচ্ছে, ঘনত্ব বাড়ছে। সোডিয়াম যেই অ্যাবজর্ব করছে, সোডিয়াম আর হাইড্রোজেন, সোডিয়ামের যে চ্যানেলটা রয়েছে সে তো খুব অ্যাক্টিভ সেলের মধ্যে, সে খুলবে। বডিতে আবার কি হবে? বডি তখন আবার H+, মানে সেল থেকে যে H+, সেটা বাইরে বার করবে। করলে কি হবে? বডি তখন চাইবে সেই H+টাকে আবার বাইরে বার করে দিতে। কিডনি সেটা করবে। মানে কিডনি কিন্তু এখানে মানে বন্ধু হওয়ার চেষ্টা করলো, কিন্তু কাইন্ড অফ আরও শত্রু হয়ে যাবে। কিডনি তখন H+ প্লাস পটাশিয়াম দুটোকেই এক্সক্রিট করে দেবে, শরীর থেকে বার করে দেবে। কারণ তার তো রক্ষা করতে হবে ওই জলের ভারসাম্যটা। এই জলের ভারসাম্যটা রক্ষা করতে গেলে সে তো বার করতেই হবে তাকে H+, কারণ তাকে তো সোডিয়ামটাকে নিতে হবে, তার কারণ তার বডিতে সোডিয়াম বাড়ছে। সোডিয়াম যেই মুহূর্তে বাড়ছে সে H+টাকে এক্সক্রিট করবে কিডনি দিয়ে। আবার অলরেডি এদিকে H+ কিন্তু বাইরে বের হয়ে গেছে বমি দিয়ে। সুতরাং দুদিক দিয়েই আমার H+ লস হলো। তার মানে আমার বডিতে কি হচ্ছে? আরও অ্যালকালোসিস হয়ে যাচ্ছে। সো এইটা হলো একদম পরিষ্কারভাবে হাইপোভলিউমিক হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস কীভাবে সোডিয়াম করলে ইনডাইরেক্টলি বোঝা গেল। এবার তাহলে আমি আসছি, এটা তো বললাম আমি জলটা বেরিয়ে যাওয়া। এবার আমি চলে আসছি ইভলিউমিকে। ইভলিউমিক মানে কি? ইভলিউমিক মানে হচ্ছে জল একই থাকছে, মানে জলের মোট পরিমাণ মোটামুটি এক বা স্লাইটলি একটু বেশি বাড়ছে কমছে, কিন্তু বোঝা যাচ্ছে না। মানে নট লাইক দ্যাট ইডিমেটাস স্ট্যাটাস, মানে খুব একটা যে ইডিমা নিয়ে আমি ফেস করছি সেটা নয়, ইডিমেটাস স্ট্যাটাস নয়। তো বডি ফ্লুইড এক থাকলেও এই ক্ষেত্রে সোডিয়াম কম বেশি হচ্ছে। কিভাবে? সেই আবার সেম বললাম, সোডিয়াম যদি কম হয় বাইরে বা সোডিয়াম যদি সেলের ভেতর বেশি হয় তখন ফ্লুইড শিফট করবে। বডি ফ্লুইড কম বেশি শরীরের মধ্যে হবে। বাইরে থেকে আমি কিন্তু এক্সেস ওয়াটার ইনটেকের কথা বলছি না এখানে। বাইরে থেকে এক্সেস হলেও কিন্তু সেটা হাইপার ভলিউমিকে চলে যাবে। এটা হচ্ছে শরীরের টোটাল যে ওয়াটার সেইটা নর্মাল আছে। তো এই জিনিসটা কোথায় দেখা যায়? একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে এটা মেনলি সিমটম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রিশন, মানে সিমটম অফ SI-ADH, সিমটম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইইউরেটিক হরমোন, যেটা যে কিনা আমার ওয়াটার রিটেনশন সিস্টেমের একটা পার্ট, তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রিশন। সে যখন প্রপারলি কাজ করে না, তো সে যখন কাজ করছে না তখন কি হচ্ছে? সে যখন কাজ করছে তখন কি হবে? সে ওয়াটার রিটেনশন বাড়াবে। এবার ওয়াটার রিটেনশন বাড়ালে কালেক্টিং ডাক্ট থেকে ওয়াটার বেশি বেশি আমার সেলের মধ্যে ঢুকবে। ওয়াটার যেই সেলের মধ্যে ঢুকবে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডে কী হবে? ওয়াটার বাড়বে। ওয়াটার বাড়লে সেখানে কি হবে? সোডিয়ামের পরিমাণ কমে যাবে। তাই দেখাবে মানে সোডিয়াম আছে ঠিকই পরিমাণ, ওই যেটা বললাম যে জলটা একই আছে কিন্তু যেখানটায় থাকার কথা সেখানে সঠিক নেই, একটুখানি বেশি আমি বাড়িয়ে ঢুকিয়ে দিয়েছি, তাহলে সেখানটা একটু পাতলা হয়ে গেল নাকি? তখন কি হবে? তখন সেলের ভেতর থেকে আবার শিফট করবে। সেই আবার হাইপোনাট্রিমিয়া কজ আবার সেই ভলিউম ডিপ্লিশন, ভলিউম কম হলে আবার সেই রেনিন অ্যাঞ্জিওস্টেটিন RAS সিস্টেম অ্যাক্টিভেট করবে।
কারণ কিডনি রিসিভ করছে যে হাইপোপারফিউশন হচ্ছে, কিডনি ভাবছে যে বডিতে জল কম আছে, সে আরও ওয়াটার রিটেনশন করার চেষ্টা করবে। সুতরাং সোডিয়াম এখানেও এই মজার খেলাটা খেলে গেল ওই একইভাবে। ফিজিওলজিটা কিন্তু সেম, লাস্টে কিন্তু সেই ওয়াটার ডিপ্লিশনই হচ্ছে কোনো একভাবে, আইদার সেলের ভেতরে অর সেলের বাইরে। সেলের ভেতরে ঢুকে গেলে সেলটা বেশি ফুলে যাচ্ছে, সেলের বাইরে বেরিয়ে গেলে সেলটা শুকিয়ে যাচ্ছে। সেলের ভেতরে ঢুকে গেলে সেলের বাইরে ওয়াটার কমে যাচ্ছে, সেখান থেকে বিপি কম হলে আরএএস সিস্টেম অ্যাক্টিভেটেড, আরএএস সিস্টেম অ্যাক্টিভেটেড হলে যা বললাম। এবার তাহলে দেখে নিই থার্ড কেস। এখানে তো এবার প্রশ্ন আসতেই পারে যে থার্ড কেস, এটা তো হাইপার ভলিউমিয়া, এখানে তো আমি অনেক জল দিয়ে রেখেছি, তাহলে আমার কেন এখানে বিপি কমবে, কেন এখানে রাস অ্যাক্টিভেট হবে? তাই তো, কারণ আগের দুটোই কোনো না কোনোভাবে জল কমে যাচ্ছিল বা সোডিয়াম কোনো একটা দিকে বেশি কম হচ্ছিল। এখানে কি হবে? কেন এখানে সোডিয়াম বেশি কম হবে না? এখানে তো ডিরেক্ট হচ্ছে এক্সেস। আমি একটা পেশেন্ট এসছে, সোডিয়াম মোটামুটি মার্জিনালি কম রয়েছে, কিন্তু ডিহাইড্রেশন, প্রচণ্ড ঘাম হয়েছে, খুব ডিহাইড্রেশন হয়েছে, বা মানে হাইপার ভলিউমিকে আমি হার্ট ফেলিওরে দেখতে পারি, লিভার সিরোসিসে দেখতে পারি। তো সেখানে আমি কি দেখব? সেখানে ডিলিউশনাল বা ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া। এখানে কি হচ্ছে? বডি ওয়াটারটাকে বার করতে পারছে না। সিকেডি, খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, লিভার সিরোসিস বা হার্ট ফেলিওর আমি বাদ দিলাম। সিকেডিতে কি হচ্ছে? বডি বার করতে পারছে না জলটা, জল বেড়ে যাচ্ছে, কিন্তু সোডিয়াম যদি একই থাকে তাহলেও কি হবে? সোডিয়াম তো গুলে যাবে, গুলে গিয়ে সেই তো আবার বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইডটা পাতলা হয়ে যাবে, ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া। বডি তখন কি রিড করবে? বডি রিড করবে যে আমার সোডিয়াম কমে গেছে। তখন আমার এবিজিতেও, আমি যখন এবিজি দেখবো যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে এক্সট্রা প্লাজমা থেকে তো আমি পাচ্ছি ওই সিরাম যেটা এবিজির পটাশিয়াম ভ্যালু যেটা আয়োনাইজড, তো সেটাতেও আমি কি দেখবো? কমে গেছে, কিন্তু অ্যাকচুয়াল টোটাল সোডিয়াম কিন্তু কমেনি। কমেছে হচ্ছে জল বেশি হয়ে যাওয়ার জন্য পাতলা হয়ে গেছে ব্যাপারটা, ঘনত্বটা কমে গেছে বেসিক্যালি। যেই মুহূর্তে ঘনত্বটা কমে যাবে, বডি কি চাইবে? আবার সেই ব্যালেন্সটাকে রক্ষা করতে। কিন্তু আমি এতই বেশি জল দিয়েছি, বিপিটা কম দেখেছি, তো ইনিশিয়ালি পেশেন্ট এসছে বিপি কম নিয়ে, বিপিটা কম দেখেছি, বিপি কম দেখে এত জল দিয়েছি যে সেখানে আর পারফিউশন হওয়ার জায়গা নেই। আমার হিমোগ্লোবিনটা গিয়ে যে অক্সিজেনটাকে পারফিউজ করবে, সেলের ভেতর ঢোকাবে, সেই জায়গাটা নেই আর। তাহলে টিস্যু কি হবে? টিস্যু কি অক্সিজেনটা পাবে? টিস্যু অক্সিজেন পাবে না, হাইপোপারফিউশন হবে। হাইপোপারফিউশন হলে সেলের ভেতর কি হবে? অ্যানাএরোবিক রেসপিরেশন, যেটা আমার রেসপিরেটরি ফিজিওলজির পার্ট। তার মানে সোডিয়াম কিন্তু এখানেও একটা মজার খেলা খেললো রেসপিরেটরি ফিজিওলজির সাথে, যে অ্যানাএরোবিক রেসপিরেশনটা ঘটালো কিন্তু সোডিয়াম, শুধুমাত্র জলটা বাড়িয়ে দেখানোর জন্য, আর সে কমে গেছে। কমে যাওয়ার জন্য আমরা আরও বেশি NaCl দিয়ে দিয়েছি, আমরা বেশি সোডিয়াম দিয়ে দিয়েছি ঘনত্ব বাড়ানোর জন্য। কিন্তু শুধু কি সোডিয়াম, আমরা সোডিয়াম তো দিতে পারি না, আমরা দিলাম NaCl, মানে আরও অনেক পরিমাণে আমার ওখানে সেখানে জল গেল, আরও ইডিমা হলো। তো সেলে কি হবে? সেলে পারফিউশন হবে না ঠিকঠাক করে, তখন সেখানে হবে হাইপোপারফিউশন, তার থেকে হবে ল্যাকটিক অ্যাসিডোসিস। কারণ প্রপারলি সে তো তৈরি করতে পারবে না এটিপি থেকে। ল্যাকটিক অ্যাসিডোসিস যখনই হবে, সেলের ভেতর আরেকটা অ্যাসিড বাড়বে। ল্যাকটিক অ্যাসিডোসিস কোন অ্যাসিডোসিসের পার্ট? একটু আনসার চাই তো, কোন অ্যাসিডোসিসের পার্ট ল্যাকটিক অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস, সরি। তো আবার বডি তাহলে কি শো করবে? মেটাবলিক অ্যাসিডোসিস। এইভাবেই সিকেডিতে মেটাবলিক অ্যাসিডোসিসটা ফর্ম করে, এবং ল্যাকটেটটাও হাই হয়, কিডনির জন্য তো ক্রিয়াটিনিন হাই হয়। সো এই তিনটে পার্ট ক্লিয়ার। সুতরাং সোডিয়াম নিজে কিন্তু ডাইরেক্ট কিছু করলো না, চুপচাপ থাকলো বাড়ির বাইরে থেকে, এই এত কিছু ব্যালেন্স করলো কার সাহায্যে? জলের সাহায্যে, ফ্লুইড মানে টাকা, পাত্তি আর কি, সিম্পল, ঠিক আছে? ফ্লুইডটাই সব বডির। তো এবার আমি তাহলে
অ্যাসিড বেস ব্যালেন্সটাকে একটা ছোট্ট সামারি করে দিই। হাইপো, হাইপার আর ইভলিউমিকে শুধু ভলিউম স্ট্যাটাসটা মনে রাখলেই হবে যে কোনটায় কম বেশি হয়। সেই ক্ষেত্রে হাইপো হাইপারে কী হচ্ছে, মানে ফিজিওলজিটা সেম হচ্ছে। হাইপোন্যাট্রিমিয়াতে কিসে কিসে দেখা যায় সেটা জেনারেলি মাথায় রাখলেই হবে। হাইপোন্যাট্রিমিয়া দেখা যায় জেনারেলি ফ্লুইড ওভারলোড, সিমটম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন সিক্রিশন আর জিআই বা রেনাল লসে। এতে কি হচ্ছে, ডিরেক্ট ক্লোরাইডটা বেরিয়ে যাচ্ছে, ডিরেক্ট সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, ওয়াটার লস হচ্ছে। ওয়াটার লসের জন্য ভলিউম ডিপ্লিশন হচ্ছে। ভলিউম ডিপ্লিশন হলেই সেম আমি যেটা বলেছিলাম, কিডনি রাস অ্যাক্টিভেট করে বিপি কম দেখায়, আরও ওয়াটার ইনটেক বাড়ায়, আর হাইড্রোজেন আয়নকে ব্যালেন্স করার জন্য বাইকার্বনেট ব্লাডে আসে। সো সেখানে অ্যালকালোসিস হবে। আর হাইপারন্যাট্রিমিয়া সেম বললাম, ডাইরেক্ট ডিহাইড্রেশন, জল কমের জন্য মানে ওয়াটার কি হয়, সেল থেকে বাইরে বেরিয়ে আসছে, সেখানে আবার ভলিউম ডিপ্লিশন দেখাচ্ছে। ভলিউম ডিপ্লিশনের জন্য হাইপোপারফিউশন হচ্ছে, জল বেড়ে যাচ্ছে না, পারফিউশনটা ঠিকঠাক হচ্ছে না। হাইপোপারফিউশন হচ্ছে ইডিমেটাস্ট্যাটাস যেটা, তার জন্য কি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস এবং সেখান থেকে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেনলি আমি ছবি কি পাবো, হাইপোন্যাট্রিমিয়াতে ম্যাক্সিমাম পাবো আমি হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, আর হাইপারন্যাট্রিমিয়াতে আমি পাবো মেটাবলিক অ্যাসিডোসিস। এইখানেই সোডিয়ামের পার্ট শেষ। এবার আমি চলে আসি পটাশিয়ামে। পটাশিয়াম হচ্ছে ফ্যামিলির সেই দুষ্টু ছেলেটা, ঘরে থাকে যখন তখন মানে বেশ শান্তভাবেই থাকে, ঘরে থেকে যখন বেরিয়ে আসে সে একদম গন্ডগোল করে দেয়। আবার বাইরে গিয়ে কিছু জিনিসপত্র দেখে এলো, বাইরে গেছে শপিং মলে বাবা মার সাথে, জিনিসপত্র দেখে এলো একটু ঠিকঠাক করে, দেখে বললো যে এটা একটা কিনে দিতে হবে। তো বাড়িতে আসার পর বাবা মা বললো যে না ওটা দেবো না। বাড়িতে তখন গন্ডগোল, বাড়িতেও গন্ডগোল, বাইরে থেকে ভেতরে চলে এলেও গন্ডগোল, ভেতর থেকে বাইরে বেশি গেলেও গন্ডগোল। তো সেই পটাশিয়াম কি করে, পটাশিয়াম অ্যাকচুয়ালি মেজর ইন্ট্রাসেলুলার পার্ট। এখানে আমি একটা জিনিস বলে দিই, এই প্রত্যেকটা যে আয়ন, বডি তো চেষ্টা করে আয়ন ব্যালেন্স করার জন্য, তো এখানে প্রত্যেকটা আয়ন, প্রত্যেকটা একটা পজিটিভ আয়নের এগেনস্টেই শিফট করবে, আর প্রত্যেকটা একটা নেগেটিভ আয়নের এগেনস্টে শিফট করে। কারণ প্রত্যেকটা বডি চায় তার দুদিকের পিএইচ ব্যালেন্সটা, মানে কোনো দিকেই অ্যাসিডিক করবে না, মানে কোনো দিকেই নেগেটিভ বাড়িয়ে দেবে না বা পজিটিভ বাড়িয়ে দেবে না, দুটোকেই সমান রাখার চেষ্টা করে। সুতরাং শরীরে যদি কখনো পজিটিভ বেশি ঢোকে বডির ভেতর, মানে সেলের ভেতর, তাহলে সে তো এক্সট্রা সেলুলার পার্টে কী করবে, আরেকটা পজিটিভ বাইরে বার করে দেবে, আর ভেতরে সেই সমান পরিমাণ পজিটিভের এগেনস্টে সমান পরিমাণ নেগেটিভও বজায় রাখবে। তাহলে একটা নিউট্রাল ব্যাপার বজায় থাকে, না হলে তো পুরো গণ্ডগোল, সব সময় পজিটিভ নেগেটিভ এদিক ওদিক হতে থাকবে। সুতরাং এই সোডিয়াম যেহেতু বাইরে আছে, পটাশিয়াম কিন্তু মেজর ভেতরেই আছে। আমরা কোনটা মেজার করি, আমরা মেজার করি হচ্ছে এক্সট্রা সেলুলার পার্টে। এক্সট্রা সেলুলার পার্টের আমরা যে মেজারমেন্টটা পাই সেটা হচ্ছে 3.5 থেকে 4.5 মিলিমোল পার লিটার। ইন্ট্রাসেলুলার পার্টে কিন্তু এর 100 টাইমস বেশি থাকে, প্রায় প্রচুর বেশি থাকে। সোডিয়াম যেরকম বাইরে বেশি, পটাশিয়াম ভেতরে বেশি। এবার পটাশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, আমি দুটো জিনিস জানি, কম হলে হাইপো, বেশি হলে হাইপার। সো কম হলে হাইপোক্যালিমিয়া, বেশি হলে হাইপারক্যালিমিয়া। 3.5 থেকে কম ইজ হাইপোক্যালিমিয়া অ্যান্ড 4.5 থেকে বেশি হলে হাইপারক্যালিমিয়া। দুটোর সঙ্গেই ডিরেক্টলি কার রিলেশন আছে। কে প্লাস কার দিকে ইম্প্যাক্ট করে, মানে কার ক্ষেত্রে ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছে হার্ট মাসেল। ইম্প্যাক্ট অন হার্ট মাসেল এক্সাইটেবিলিটি, অর্থাৎ হার্ট মাসেলের এক্সাইটেবিলিটাকে নর্মালাইজ, মানে ইম্প্যাক্ট করে আর কি, মানে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। সুতরাং এ যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে হার্ট মাসেলের ফাংশন কিন্তু স্টপ হয়ে যাবে, এতই বেড়ে যাবে বা এতই কমে যাবে যে সেখান থেকে স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা পড়েছি, হাইপোক্যালেমিক আর হাইপারক্যালেমিক কার্ডিয়াক অ্যারেস্ট, মেন কজ যেটা কার্ডিয়াক অ্যারেস্টের একটা ইম্পর্টেন্ট কজ। তো এবার দেখে নিয়ে কেন দুষ্টু ছেলে, কেন এরকম মুড সুইং হয়, কেন একবার এরকম বাইরে বেরিয়ে যায়, কেন এরকম ভেতরে চলে আসে। কারণ এর অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক আছে। ওই যে বললাম
পটাশিয়াম যখন বাইরে বা ভেতরে যায় তখন পটাশিয়াম তো K+, তখন তো সে চেষ্টা করবে, সে যদি বাইরে বেরিয়ে যায় তাকে ব্যালেন্স করার জন্য আরেকটা কোনো প্লাস আয়ন, মানে একটা কোনো প্রোটন, একটা কোনো ক্যাটায়নকে সেলের ভেতরে ঢুকতে হবে। তো পটাশিয়ামের সবচেয়ে ইজি দরজা হচ্ছে তাড়াতাড়ি করে হাইড্রোজেনের সঙ্গে চেঞ্জ করে নেওয়া। এই পটাশিয়াম হাইড্রোজেন, যে পটাশিয়াম প্রোটন যে পাম্পটা রয়েছে সেলের মধ্যে, সেটা খুব ইজি পাম্প, মানে ইজিলি, মানে একটা পটাশিয়াম বেরিয়ে গেলেই একটা হাইড্রোজেন আয়ন ভেতরে ঢুকে যায়। তাহলে পটাশিয়াম আয়ন যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন বাইরে সেলের এক্সট্রা সেলুলার পার্ট থেকে কে ভেতরে ঢুকে যাচ্ছে বেশি বেশি করে? হাইড্রোজেন আয়ন। তাহলে বাইরে হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে, তার মানে বাইরে কি হয়ে যাচ্ছে? অ্যাসিডটা কমে যাচ্ছে। বাইরে অ্যাসিড কমে গেলে বাড়বে কে? বেসিক। বাইরে অ্যাসিড কমে গেলে কে বাড়বে? বেসিক। তখন সেটা কি হয়ে যাচ্ছে? অ্যালকালোসিস হচ্ছে, অ্যালকালোসিস দেখাচ্ছে। আবার উল্টো দিকে অ্যালকালোসিসের সময় কি হচ্ছে? বাইরে, আমি এবার অ্যালকালোসিসের এগেনস্টে দেখছি, অ্যালকালোসিসের সময় কি হচ্ছে? বাইরে বাইকার্বনেট বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাইরে H+ কমে যাচ্ছে সেলের বাইরে। সেলের বাইরে H+ যদি কমে যায় তখন সেই H+কে ব্যালেন্স করার জন্য কে বেরোবে? একটু কনফিউজ লাগছে। আমি কি বলেছি? আমি বলেছি পটাশিয়াম আর হাইড্রোজেন দুজন কিন্তু বন্ধু বন্ধু। পটাশিয়াম বেরোলে হাইড্রোজেন ঢুকে যাবে, আর হাইড্রোজেন বেরিয়ে গেলে পটাশিয়াম ঢুকে যাবে। তাহলে অ্যাসিডোসিসের ক্ষেত্রে বাইরে কি আছে? বাইরে H+ আছে, তাই তো? এটা ক্লিয়ার তো? সবাই একটু হ্যাঁ বলুক, শুনলে ভালো লাগবে। বাইরে H+ বেড়ে যাচ্ছে অ্যাসিডোসিসে, এটা তো সিম্পল, বাইরে অ্যাসিডোসিসে H+ বেড়ে যাচ্ছে। H+ বাইরে বেড়ে গেলে সেল কি চেষ্টা করবে? সেই অ্যাসিডোসিসটাকে ব্যালেন্স করার। তখন সে কি করবে? H+গুলোকে তো সেলের ভেতরে ঢুকিয়ে নেবে। H+কে যখন সেলের ভেতরে ঢোকাবে তখন H+ সেলে ঢুকলে কে বাইরে বেরোচ্ছে? পটাশিয়াম। আবার উল্টোটা যদি হয়, বাইরে H+ কমে গেছে, তখন সেলের ভেতর থেকে যে H+ আছে সে চেষ্টা করবে বাইরে বার করে দিতে। সেই H+ বাইরে বার করে দিলে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কে আছে ওর এগেনস্টে আসার জন্য? বন্ধু পটাশিয়াম। সেই পটাশিয়াম সেলে ঢুকে যাবে। সিম্পল। তার মানে অ্যাসিডোসিসে K+ এন্টার করবে এক্সট্রা সেলুলার ফ্লুইডে, বাইরে যাবে, আর অ্যালকালোসিসে K+ এন্টার করবে সেলের ভেতর। এটাই হচ্ছে ডিরেক্ট রিলেশন। তার মানে অ্যাসিডোসিস সে রেসপিরেটরি হোক মেটাবলিক হোক, দুটোর কজই তো আমার কি হবে? H+ বাড়বে। H+ বাড়লেই আমার K+ ইনক্রিজ করবে এক্সট্রা সেলুলার ফ্লুইডে। আর অ্যালকালোসিসে K+ কমবে, K+ সেটা সেলের ভেতরে ঢুকে আসবে। দুটো ক্ষেত্রেই ফলাফল কিন্তু একই, কার্ডিয়াক অ্যারেস্ট। সুতরাং পটাশিয়াম ডিরেক্টলি কীভাবে রিলেশনশিপে রয়েছে পিএইচ ব্যালেন্সের সঙ্গে সেটা পরিষ্কার, খুব ইজি, সোডিয়ামের থেকে একটু ইজি অন্তত, একদম সমান সমান। একজন বাড়লে একজন কমবে, আরেকজন কমলে আরেকজন বাড়বে। এইবার এখানে একটা মজার জিনিস আছে, আমরা অনেক সময় পাই যে পটাশিয়াম কমেছে অ্যালকালোসিসের সময়, তাছাড়াও মানে যতটা কমার কথা অ্যালকালোসিস অনুযায়ী, তাছাড়াও দেখছি আবার অনেকটা বেশি কমেছে। সেটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আনএক্সপেক্টেডলি কমে গেছে। মানে আমি কারেকশন করে দিলাম, আমি ফ্লুইড দিয়ে, আমি পটাশিয়াম দিয়ে কারেকশন কমে দিলাম, আমি অ্যালকালোসিসও কারেকশন করে দিয়েছি, তাও দেখছি পটাশিয়াম কমতে থাকছে। এইটা কি হচ্ছে? এইটা একটা ডাবল লস। এটা একটা মজার জিনিস, এটাও কিন্তু পটাশিয়াম কন্ট্রোল করছে। এর জন্যই পটাশিয়ামকে বলা হচ্ছে মুড সুইং বয়। আমি স্টেপ বাই স্টেপ একটু ছোট করে দেখে নিই। মেটাবলিক অ্যালকালোসিস স্টার্ট হয়েছে, ঠিক আছে, মানে বমি হয়েছে বা ইউরিয়েটিক দিয়ে আমি জল বার করে দিয়েছি, তো মেটাবলিক অ্যালকালোসিস স্টার্ট হয়েছে। তো মেটাবলিক অ্যালকালোসিসে কি হচ্ছে? বমি হওয়ার জন্য জল কম হয়েছে শরীরে, তো অ্যালকালোসিসে পিএইচ বাড়ছে, H+ কমেছে, H+ সেল থেকে বাইরে বেরিয়েছে। H+ কমেছে, H+ কমেছে বাইরে, H+ বাইরে বেরিয়েছে, তো পটাশিয়াম তখন ভেতরে ঢুকেছে। পটাশিয়াম ভেতরে ঢোকার জন্য হাইপোক্যালিমিয়া তৈরি হয়েছে কিন্তু সেলের বাইরে। এতটা পরিষ্কার, খুব সিম্পল, মেটাবলিক অ্যালকালোসিসে হাইপোক্যালিমিয়া তৈরি হয়েছে, ফাইন। এবার কিডনি কি করবে? কিডনি দেখছে তার এক্সট্রা সেলুলার পার্টে
পটাশিয়াম কম আছে। পটাশিয়ামকে সে কি করবে, সে কালেক্টিং মানে কর্টিক্যাল কালেক্টিং যে ডাক্ট আছে তার সেখান দিয়ে পটাশিয়ামকে রিঅ্যাবসর্ব করবে। এই পটাশিয়াম রিঅ্যাবসর্ব করার জন্য সে আবার কি ছাড়বে, পটাশিয়াম নিচ্ছে মানে পটাশিয়ামের এগেনস্টের বন্ধুকে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নকে সে ডিরেক্টলি ছেড়ে দেবে থ্রু ইউরিন। ইউরিন দিয়ে ডাইরেক্ট, ইউরিনটা তখন অ্যাসিডিক হবে, ইউরিন দিয়ে H+ ছেড়ে দিল। অলরেডি বডিতে কিন্তু অ্যালকালোসিস হয়ে আছে, বমি করে আমার কিন্তু H+ বেরিয়ে গেছে ওপর দিয়ে, আবার ইউরিন দিয়েও কিন্তু আমার H+ বেরিয়ে যাচ্ছে, কারণ সে তো পটাশিয়াম অ্যাবজর্ব করছে। সে দেখছে যে আমি পটাশিয়াম K+ অ্যাবজর্ব করছি, আমি H+ ছাড়বো ভাই, আমার কাছে H+ আছে, আমি H+ ছেড়ে দেবো। সে H+ যখন ছেড়ে দিচ্ছে তাহলে আবার কি হচ্ছে, বডিতে আবার অ্যালকালোসিস হচ্ছে। সেই অ্যালকালোসিস আবার সেলে কি খবর পাঠাচ্ছে যে আবার তোমার পটাশিয়ামকে তুমি সেলে ঢোকাও, আমার H+ কমে গেছে। তার মানে আমার ডবল পটাশিয়াম লস হচ্ছে। পটাশিয়াম যেটুকু আমার এখানে অ্যাবজর্ব হচ্ছিল সেটা আবার ওখানেই লস হয়ে যাচ্ছে। সুতরাং আমি পটাশিয়াম কারেকশন দিয়েও কিছু করতে পারছি না, মানে অ্যালকালোসিস কারেকশন করেও আমার লাভ হচ্ছে না খুব একটা। দুটো সমানভাবে কারেকশন করতে হবে। এইটাই হচ্ছে ডাবল লস, এটাই হচ্ছে পটাশিয়ামের মুড সুইং, যে কখন ভেতরে থাকবো কখন বাইরে থাকবো সেটাই হচ্ছে মেন ব্যাপার। অ্যাকচুয়ালি কিন্তু ও বাইরে থাকার চেষ্টা করছে কিন্তু থাকতে পারছে না, মুড সুইং হচ্ছে না, দুষ্ট ছেলে একদম পটাশিয়াম। যাই হোক, ভিসিআর সাইকেলটা পরিষ্কার। এবার চলে আসি ফ্যামিলির সেই মেয়ে ক্যালসিয়াম। খুব বেশি লেন্দি করবো না। ক্যালসিয়াম হচ্ছে ডান্সিং গার্ল ফ্যামিলির। তো ভাইয়ের থেকে একটু বড়, তো একটু বুঝতে শেখে কিভাবে ঘরটাকে মেনটেন করতে হবে, মা না থাকলে, মা কাজে গেলে কিভাবে একটু সামলাতে হবে, বাবা এলে কী করতে হবে, ভাই বদমাইশি করলে কী করতে হবে, সেই সব কাজগুলো একটু করে থাকে। তো সেই জন্য একটু কমপ্লেক্স, এমনি মেয়েরা একটু কমপ্লেক্স হয়, প্লিজ কেউ কিছু মনে করবেন না, মেয়েরা একটু কমপ্লেক্স হয় মেয়েদের মাথা। যাই হোক, তো পটাশিয়াম একটু কমপ্লেক্সভাবেই থাকে বডির মধ্যে। তো ক্যালকুলেটেড টোটাল ক্যালসিয়াম অ্যাকচুয়ালি আমাদের বডিতে, মানে টোটাল ব্লাডে যে, মানে ক্যালসিয়াম ব্লাড হোক বা সব কিছু মিলে ব্লাডে, সেটা থাকে হচ্ছে 8.5 থেকে 10.5 মিলিগ্রাম পার ডিএল। কিন্তু আমরা যেটা মেজার করি এবিজিতে, আমরা কি দেখি, Ca+, সেটাও কিন্তু আয়োনাইজড ফর্ম। সুতরাং ক্যালসিয়াম অ্যাকচুয়ালি 3টে ফর্মে থাকে। 45% থাকে হচ্ছে এই আয়োনাইজড ফর্মে, 40% থাকে বডিতে যে প্রোটিন রয়েছে অ্যালবুমিন, মেন প্রোটিন, সেই প্রোটিনের সাথে, আর 15% থাকে ক্যালসিয়াম সল্ট হিসাবে। তো ওই 15% নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওখানে কোনো হাত পড়ে না। মেনলি মজা হয় হচ্ছে এই আয়োনাইজড আর অ্যালবুমিন বাইন্ডিংয়ে। তো আমি একটা আলাদা এক্সাম্পল দিই। আমি জেনারেলি ওই হিমোগ্লোবিন, সেটাও তো একটা গ্লোবিন প্রোটিন, হিমোগ্লোবিনের সঙ্গে গ্লোবিন প্রোটিন। তো প্রোটিনের অ্যাফিনিটি কিন্তু, প্রোটিনের যে হাতগুলো থাকে গ্লোবিউলিনের, সেই গ্লোবিউলিনগুলোর হাতে যে অ্যাফিনিটি, সেগুলো কিন্তু সবসময় H+-এর সঙ্গে থাকে। এটা একটু মাথায় রাখতে হবে। H+, সে সবসময় চেষ্টা করে বডির H+গুলোকে তার ওই বন্ডিং সাইটগুলোকে, পেয়ারিং সাইটগুলোতে ধরে নিতে, কারণ H+ তো আমরা বরাবর কেমিস্ট্রিতে পড়ে এসেছি, সবার সাথে ইজিলি বাইন্ড হয়ে যায়। H+, Cl- HCl, HNO3 সবার সঙ্গে ইজিলি বাইন্ড হয়ে যায় যে কোনো নেগেটিভের সাথে। তো H+ খুব ইজিলি প্রোটনটা অ্যাটাচ হয়ে যায় প্রোটিনের সাথে। তাহলে এবার যখন বডিতে H+ বাড়ছে তখন কি করবে, আমার প্রোটিনের যে হাতগুলোতে ক্যালসিয়াম বাইন্ডিং রয়েছে সেগুলোকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে চেষ্টা করবে H+গুলোকে ধরে নিতে, কারণ তার তো H+-এর প্রতি ভালোবাসা বেশি। সে যেই মুহূর্তে H+গুলোকে ধরে নেবে, সেহেতু বডিতে কে বেশি বৃদ্ধি পাবে, ওই যে ক্যালসিয়ামগুলো, সেগুলো আয়োনাইজড ফর্মে বেড়ে যাবে। ক্যালসিয়ামের কিন্তু কম বেশি হচ্ছে না, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়াম কিন্তু বেড়ে গেল। তো যেটা 45% আমার নর্মাল থাকার কথা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, H+ কমে যাচ্ছে। আবার উল্টো H+ আমার বডিতে নেই, তো অ্যালবুমিনের হাতের সাথে যে H+গুলো লাগানো রয়েছে, তারা কি করবে, তারা চেষ্টা করবে আমি ছেড়ে বাবা বেরিয়ে যাই, বেরিয়ে বডির ব্যালেন্সটাকে রক্ষা করি। বডিতে তো H+ কমে গেছে, তো তখন কি হবে, তখন H+ ছেড়ে চলে যাবে। তো তখন সেই অ্যালবুমিনের হাতে তো কাউকে একটা দরকার পজিটিভ, তখন সে কি করবে, তখন ওই যে আয়োনাইজড ক্যালসিয়ামগুলো রয়েছে সেখান থেকে তার বন্ধুদের টেনে নেবে, টেনে নিয়ে সেগুলোকে অ্যাটাচ করে নেবে। তাহলে তখন আবার কি হবে, তখন H+ বাড়ছে কিন্তু বডিতে, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়াম কমে যাচ্ছে।
কিন্তু অ্যাকচুয়ালি অ্যালবুমিন বাইন্ডিং ক্যালসিয়াম বেড়ে গেল, 40% জায়গায় বেড়ে গেল, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়াম 45% জায়গায় কমে গেল। তাহলে এখানেই তো পরিষ্কার কি হচ্ছে আমার সম্পর্ক পিএইচ রেগুলেট তাহলে এইভাবে করছে যে আমি কি বললাম, পিএইচ বাড়ছে মানে ব্লাডে অ্যালকালোসিস হলে কি হচ্ছে, অ্যালবুমিন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ছে, মানে H+ কমছে, ক্যালসিয়ামকে টেনে নেবে, আরও টেনে হাইড্রোজেন আয়ন ছাড়ার চেষ্টা করবে, তাহলে আয়োনাইজড ক্যালসিয়াম কমবে। তাহলে আমরা সব সময় অ্যালকালোসিসের সঙ্গে কিন্তু হাইপোক্যালসিমিয়া পাবো, আয়োনাইজড ক্যালসিয়াম কম পাবো এবিজিতে। সুতরাং আমরা এবার থেকে যখনই এবিজিতে আয়োনাইজড ক্যালসিয়াম কম দেখব, তখনই আমি একটু আন্ডারলাইন কজ দেখার চেষ্টা করব যে এখানে কোনো মেটাবলিক অ্যালকালোসিস আছে কিনা বা কোনো রকম অ্যালকালোসিস আছে কিনা। আবার ঠিক উল্টোটা, যখন আমি বডিতে আয়োনাইজড ক্যালসিয়াম বেশি পাবো, তখন আমরা দেখার চেষ্টা করব যে এখানে পিএইচ কমছে, আগেই বলেছি পিএইচ কমছে, অ্যাসিডোসিস হচ্ছে, অ্যালবুমিন বাইন্ডিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, তখন আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোনো অ্যাসিডোসিস আছে কিনা। সুতরাং আমি যদি ধরে নিলাম সব ভুলে গেছি, অ্যাসিডোসিস অ্যালকালোসিস কীরকম সব ভুলে গেছি, আমি শুধু ক্যালসিয়ামটা দেখলাম, তাহলেই তো আমার মাথায় একটা জিনিস চলে আসবে যে আমি অ্যাসিডোসিস দেখতে পাবো না অ্যালকালোসিস দেখতে পাবো। তখন তো আমি ভেতরের কজটা খুঁজে পাওয়ার চেষ্টা করব যে ভেতরে অ্যাকচুয়ালি কী লুকিয়ে আছে। আর ক্যালসিয়াম কিভাবে এখানে কাজ করে, নিউরোমাস্কুলার এক্সাইটেবিলিটি, একটা ছোট্ট একটা জাস্ট পয়েন্ট আমি বলে দিই। এটা হয়তো পিএইচ ব্যালেন্সের সঙ্গে ডিরেক্টলি সম্পর্কযুক্ত নয়, কিন্তু তাও মানে ইনডিরেক্টলি আছে। বেসিক্যালি ক্যালসিয়াম যখন কমে যায় তখন অ্যাসিটাইল কোলিন, মানে আমার নার্ভের এন্ড থেকে অ্যাসিটাইল কোলিন সিক্রিশনও ডিক্রিজ করে, সেটা আলাদা ফিজিওলজি, সেটা এখানে ডিসকাস করার দরকার নেই হয়তো। তো সেই নার্ভ এন্ডিংস থেকে অ্যাসিটাইল কোলিন কিন্তু ডিক্রিজ হয়। আবার ক্যালসিয়াম, ওই যে বললাম যে সে মেয়ে তো সে একটু মানে বুঝতে শিখেছে, সে একটু পরিণত, ম্যাচিওর এনাফ, তো সে একটু ধরে রাখে ঘরের ভেতরের ব্যাপারটা, মা যখন না থাকে, তো বাবা যখন না থাকে, মা যখন না থাকে, সে অ্যাকচুয়ালি সোডিয়ামের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের গেট কিপার হিসেবে কাজ করে। তো যখনই এই আমাদের অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস হচ্ছে, তো তখন কি হচ্ছে, ওই আয়োনাইজড ফর্মে তো ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে, তাহলে সেল থেকে বেরিয়ে গেলে আমাদের সেই গেট কিপার চলে গেল, তাহলে কি হচ্ছে, সোডিয়াম তখন ইজিলি মুভ করতে পারছে, সোডিয়ামের চ্যানেলটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সোডিয়াম বেশিরই ফ্রি ফর্মে এদিক ওদিক করতে পারছে। তো সোডিয়াম যেই মুহূর্তে এদিক ওদিক করতে পারবে বেশি, সেই মুহূর্তে কি হবে, মাসেলের যে পরিমাণ একটা থ্রেশহোল্ডে গিয়ে যে পরিমাণ এক্সাইটেড হয়ে কাজটা করার দরকার ছিল, তার চেয়ে অনেক কম পরিমাণ আয়ন চেঞ্জে সে কাজ করে ফেলবে বেশি। এবার মাসেল বেশি কাজ করা মানে কি, সে তো বেশি বেশি পারফিউশন করার চেষ্টা করবে। এই জন্যই আমি বললাম যে এখানে ইনডাইরেক্ট রিলেশন রয়েছে। মাসেল বেশি বেশি কাজ করলে কি হবে, সেই মাসেলের তো ফ্যাটিক হবে, সে তো প্রপারলি পারফিউশন, সে তো প্রপারলি অক্সিজেনটা পাবে না, তখন সেখানে কি হবে, অ্যানারোবিক রেসপিরেশন হয়ে সেখানে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। সুতরাং এখানে কিন্তু একটা ইনডিরেক্ট রিলেশনশিপ আছে। তো মেয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যামিলির। তো নেক্সট আমি চলে আসি ক্লোরাইড, ফ্যামিলির মা। আজকাল মেয়েরা ঘরে বাইরে সব জায়গায় কাজ করছে সমানভাবে, খুব ভালো জিনিস। তো ক্লোরাইড দ্য মাদার অফ দ্য ফ্যামিলি, তবুও সে মা। তো অ্যাসিড বেস স্ট্যাটাসটা মেনটেন করা এর মেন কাজ। এবং আমি সবসময় বলেছি কেন একে মা বলেছি, এ সবসময় বাবার সাথে সাথে থাকে। ওই যে সোডিয়াম ক্লোরাইড বাবার সাথে সাথে থাকে, বাদবাকি যে কটা ফ্লুইড আছে, মানে নার্সিং যারা তাদেরও মানে বুঝতে বা তারাও জানেন সবাই যে সব ফ্লুইডের মধ্যে যদি পরিমাণগুলো আমি দেখি, সোডিয়াম আর ক্লোরাইডটা কিন্তু মোটামুটি সবার মধ্যেই রয়েছে, কম বেশি একই রয়েছে পরিমাণে। বাকি হয়তো স্পেসিফিক্যালি আরএল বা আরএসএ আলাদা আলাদা কিছু কম্পোনেন্ট রয়েছে, কিন্তু ওই দুটো কিন্তু রয়েছে। তো সোডিয়ামের সঙ্গে সবসময় থেকে থেকে ব্যালেন্স করে এবং দাদুর সাথে সাথে থেকে থেকে বাফার সিস্টেমটাকেও মেনটেন করে, অর্থাৎ ঘর বাইরে দুটোই মেনটেন করে কিন্তু ক্লোরাইড। তো ক্লোরাইড মেনলি মেনটেন করে কম্পেনসেশন আর অ্যানায়ন ক্যাপ। এবার আমি আসবো অ্যানায়ন ক্যাপ। তার আগে ক্লোরাইড কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখে নিই। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোরাইড শিফট। আমি যেরকম ভিসিআর সাইকেল ইজিলি বলেছি, ওরকম একটা সহজ ভাষায় আমি একটু বলে দিই। এইটা মাথায় রাখলে মানে এটা মানে বার্গারের মতন, মানে দুদিকে দুটো বান, মাঝখানে একটা চিকেনের কোটি, এরকম একটা ব্যাপার বেসিক্যালি। তো লাংয়ের
লাঙের যে CO2 রয়েছে সেই CO2 রক্তে মিশে সেলে গিয়ে কি হয়, ভেঙে যাচ্ছে, ভেঙে H+ আর HCO3- করছে, মানে একটা অ্যাসিড একটা বেসিক করছে। এবার এই HCO3-কে ব্যালেন্স করতে কে বাইরে বেরিয়ে আসবে? Cl, ক্লোরাইড। আমি কি বলেছি যে একটা পজিটিভ ঢুকলে একটা পজিটিভ বাইরে বেরোয়, একটা নেগেটিভ ঢুকলে একটা নেগেটিভ বাইরে বেরোয়। তো ক্লোরাইড নেগেটিভ, একমাত্র মেজর নেগেটিভ। তো মেজর নেগেটিভ ভেতরে ঢুকলে কি হবে? HCO3 ভেতরে ঢুকলে Cl বাইরে বেরিয়ে আসবে। তো Cl বাইরে বেরিয়ে গেলে HCO3 ভেতরে ঢুকবে, আবার HCO3 যখন বাইরে বেরোবে তখন Cl কিন্তু সেলের ভেতরে ঢুকবে। সেই HCO3 আবার লাঙে গিয়ে কি করছে, লাঙের কাছে গিয়ে তখন আবার ব্লাডের মধ্যে দিয়ে HCO3 গেল, গিয়ে লাঙের কাছে গিয়ে পারফিউশন করে সেই H+কে সঙ্গে নিয়ে কার্বন ডাইঅক্সাইড করে বেরিয়ে যাচ্ছে। তখন লাঙের যে সেলগুলো আছে সেখান থেকে সেলের মধ্যে কে ঢুকবে? HCO3-কে ব্যালেন্স করতে কে ঢুকছে? Cl। তাহলে এদিকে যেরকম Cl সেলে ঢুকে HCO3-কে বাইরে বার করে লাঙে পাঠালো, লাঙে আবার HCO3 বাইরে গিয়ে Cl-কে ব্লাডে মিশিয়ে দিল। এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকে। দ্যাট ইজ কল্ড ক্লোরাইড শিফট অর হ্যামবার্গার এফেক্ট। তো এবার ক্লোরাইড শিফটটা তো আমি বুঝে নিলাম। এবার আমি জাস্ট হাইপো আর হাইপারক্লোরিমিয়াটা আমি যেটা জানি খুব সিম্পল, যে পটাশিয়ামের নর্মাল ভ্যালু, ক্লোরাইডের নর্মাল ভ্যালু 98 to 106 মিলিমোল পার লিটার। তো হাইপোক্লোরিমিয়া 98-এর থেকে কম হলে, হাইপারক্লোরিমিয়া 106-এর থেকে বেশি হলে। ফাইন। তাহলে এবার কোথায় কোথায় দেখা যায়? আমি আগেই বলেছি ক্লোরিমিয়া কিন্তু ডিরেক্টলি রিলেটেড উইথ মেটাবলিক পার্ট, রেসপিরেটরির সঙ্গে এর খুব একটা সম্পর্ক নেই। তো মেটাবলিক অ্যালকালোসিস অর মেটাবলিক অ্যাসিডোসিসে দেখা যাবে। সুতরাং হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কেন হাইপারক্লোরিমিক বললাম? আগে আমি এক্সাম্পল দেখে নিই। ডায়রিয়া অর RTA, রেনাল টিবিউল, RTA মানে অ্যাক্সিডেন্ট নয়, রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। ঠিক আছে, ডায়রিয়া অর RTA। এখানে কি হচ্ছে? এখানে হাইপারক্লোরিমিয়া হচ্ছে, তার সাথে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এটা জাস্ট মাথায় রেখে দিতে বলছি, কারণ অ্যানায়ন গ্যাপের সময় আমি বোঝাবো। আর হাইপোক্লোরিমিয়া মেটাবলিক অ্যালকালোসিসের সাথে হয়। এক্সাম্পল ভমিটিং আর নেসোগ্যাস্ট্রিক সাকশন। এবার আমি অ্যানায়ন গ্যাপটা বলছি। আমার অ্যানায়ন গ্যাপটা কেন ইম্পর্ট্যান্ট? ক্লোরাইডের সাথেই বা কেন এটা আমি বললাম? আমি কেন আগে বলিনি, সোডিয়ামের সঙ্গে কেন বলিনি? কারণ সোডিয়াম কিন্তু ডিরেক্টলি আমি ভলিউমের সাথে রিলেট করেছি, কারণ ভলিউমের ওপর অনেক বেশি ডিপেন্ডেন্ট সোডিয়াম অসমোটিক প্রেশার রেগুলেট করে, আর ক্লোরাইড কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্স রেগুলেট করে। সুতরাং এই গ্যাপটা, এই মেটাবলিক কম্পেনসেশনের যে পার্টটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরাইডই রেগুলেট করবে। বাইকার্বনেট তো যার সাথে বন্ধুর মতন থাকে। তো অ্যানায়ন গ্যাপ কি? বডিতে উপস্থিত মেন ক্যাটায়ন মাইনাস বডিতে উপস্থিত মেন অ্যানায়ন, এই যে গ্যাপটা। সুতরাং সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। তো এখন এর আগে অলরেডি কৃষ্ণা বা বাকি সবাই বলে দিয়েছে যে অ্যানায়ন গ্যাপটাও অলরেডি ডিসকাস করে দিয়েছে, আমি খুব বেশি ডিটেলে যাব না। কিন্তু পটাশিয়াম কেন আমরা দেখি না, মানে পটাশিয়াম ছাড়া কেন আমরা বেশি ফিজিওলজিক্যালি অ্যাকসেপ্টেড, কেন ক্লিনিক্যালি অ্যাকসেপ্টেড? কারণ ওই যে বললাম পটাশিয়াম কিন্তু দুষ্টু ছেলে। ওই পটাশিয়ামের যদি মুড সুইং হয়, অলরেডি পটাশিয়াম ওই ইউরিন দিয়েও বেরোতে থাকবে, রিঅ্যাবজর্ব হলেও কমতে থাকবে, আমার একটা আরবিট্রারি ভ্যালু দেখাতেই পারে। অ্যাসিডোসিস অ্যালকালোসিসে অনেক অনেক বেড়ে যায়, অনেক অনেক কমে যায়, আমি কিন্তু রিয়েল টাইম ভ্যালু পাবো না। সুতরাং সোডিয়ামটাই আমার মেন এক্সট্রা সেলুলারে। সেই সোডিয়াম থেকে আমি যদি ক্লোরাইড বাদ দিই, ক্লোরাইড প্লাস বাইকার্বনেট যে দুটো রয়েছে, তাহলে আমি কিন্তু প্রপার অ্যানায়ন গ্যাপটা পাবো। তো সুতরাং উইদাউট পটাশিয়াম যেটা, সেইটা 8 to 12, এই গ্যাপটা আমি মেনটেন করে চলবো। তার এগেনস্টে আমার দুটো হচ্ছে, ওয়ান ইজ HAG-MA, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ NAG-MA, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তো এরা কখন কখন হয়? এরা হয় হচ্ছে হাগমা হয় হচ্ছে ডিকে। এক্সাম্পলগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, ডিকে, ল্যাকটিক অ্যাসিডোসিস, CKD, জেনারেলি এই তিনটেতে। আর নাগমা দেখা যায় ডায়রিয়া
আরটিএ আর অ্যাডিসন ডিজিজে, মেনলি ডায়রিয়া আরটিএতে। তো এইটুকু মাথায় রাখলেই দেখা যাবে যে আমি যদি ডিকে মানে যদি আমি দেখছি যে এখানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, তখন আমাকে একটা কজ দেখতে হবে। এবিজি থেকে আমি হাই অ্যানায়ন গ্যাপ পেয়ে যাচ্ছি, মেটাবলিক অ্যাসিডোসিসও পেয়ে যাচ্ছি। পেয়ে গেলে আমি আন্ডারলাইন কজ দেখব। তখনই আমার মাথায় কি আসবে যে আইদার সিকেডি অর ল্যাকটিক অ্যাসিডোসিস অর ডিকে। অনেক প্রিসাইজ হয়ে গেল ব্যাপারটা। আবার আমি যখন দেখছি নর্মাল অ্যানায়ন গ্যাপ পাচ্ছি, তখন আমার মাথায় কি চলে আসবে যে এই ডিকে বা ল্যাকটিক অ্যাসিডোসিস বা সিকেডি থাকবে না, থাকতে পারে হচ্ছে আমার ডায়রিয়া, থাকতে পারে আরটিএ রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। পরিষ্কার? সুতরাং আমার এইটুকু মাথায় রাখলেই হবে যে হাগমা আর নাগমাতে আমি কি কি দেখতে পাই। আর ওই যে আমি বলে দিয়েছি অলরেডি, হাগমাতে আমি সবসময় পাবো ক্লোরাইড কমছে বা নর্মাল থাকছে। তার কারণ ওখানে ক্লোরাইডের খুব একটা চেঞ্জ হয় না, টোটাল বাইকার্বনেটের যে স্টোরেজ সেটা তো নর্মালই থাকছে। বাইকার্বনেটের স্টোরেজ নর্মাল থাকলে কি হচ্ছে, আমার বডি পিএইচ তো ওখানেই ব্যালেন্স করে দিচ্ছে, কিন্তু অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাচ্ছে ডিউ টু বাইকার্বনেট স্টোরেজ হয়তো নর্মাল থাকছে কিন্তু ইউটিলাইজ হয়ে যাচ্ছে বেশি। যে বাইকার্বনেট রয়েছে সে H+-এর সঙ্গে ইউটিলাইজ হয়ে যাচ্ছে কোনোভাবে, কিন্তু টোটাল স্টোরেজ আমার সেম থাকছে। যেই মুহূর্তে ওটা কম হচ্ছে সে তো আবার বডি থেকে বাইকার্বনেট আর H+ আমার ব্যালেন্স করে দিচ্ছে। তো যে কারণে আমি ক্লোরাইড কম পাবো বা মার্জিনালি কম পাবো বা নর্মাল পাবো। কারণ বাইকার্বনেট যেই মুহূর্তে সেল থেকে বাইরে বেরোলো, আমি কি বলেছি বাইকার্বনেট হচ্ছে নেগেটিভ, আবার ক্লোরাইডও নেগেটিভ। তো ক্লোরাইড আর বাইকার্বনেট হচ্ছে বন্ধু বন্ধু, মানে বৌমা আর শ্বশুর বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। একজন ঘর সামলালে আরেকজন বাইরে গিয়ে সামলে নেয়, আরেকজন বাইরে সামলালে আরেকজন ঘরে গিয়ে সামলে নেয়। তো সেই ব্যালেন্স করতে গিয়ে যখন অ্যালকালোসিস আমি দেখতে পাচ্ছি, তখন কি হচ্ছে বৌমা তখন ক্লোরাইড ঘরের ভেতর সামলাচ্ছে, শ্বশুর তো বাইরে আছে বাড়ির, বাইকার্বনেটকে ব্যালেন্স করতে ক্লোরাইড তো সেলের ভেতরে। তার মানে বাইকার্বনেট বাইরে কি, সেটা তার মানে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, কিন্তু তার সাথে কি হচ্ছে, ক্লোরাইড কম হচ্ছে। প্রথমেই আমি যেটা ডিসকাস করে দিচ্ছি সেটা হচ্ছে হাইপোক্লোরিমিক মেটাবলিক অ্যালকালোসিস। ক্লোরিন যখনই কম হবে তখন আমার মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, ডাইরেক্ট অ্যাসিডোসিস থাকবে না। আর ক্লোরিন যখন বেশি থাকবে তখন মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে। তার কারণ ক্লোরিন আছে সেলের বাইরে, ক্লোরাইড সেলের বাইরে। ক্লোরাইড সেলের বাইরে তখন বাইকার্বনেট কিন্তু সব সেলের ভেতরে। বাইকার্বনেট যখনই সেলের ভেতরে তখন বডিতে কে বেশি, H+ বেশি, ব্লাড অ্যাসিডোসিস বেশি হলে মেটাবলিক অ্যাসিডোসিস। বাইকার্বনেট কম তো, তাহলে এটা পরিষ্কার। হাইপো আর হাইপারক্লোরিমিয়া একদম ডিরেক্টলি রিলেটেড। হাইপারক্লোরিমিয়াতে মেটাবলিক অ্যালকালোসিস আর হাইপোক্লোরিমিয়াতে মেটাবলিক অ্যাসিডোসিস। নন অ্যানায়ন গ্যাপে একটা মজার জিনিস হচ্ছে, নর্মাল অ্যানায়ন গ্যাপ সেটাতে বাইকার্বনেট ডিরেক্ট লস হচ্ছে। বাইকার্বনেট ব্লাডের যে এক্সট্রা সেলুলার পার্ট রয়েছে সেখান থেকে বাইকার্বনেট ধরে নিলাম পুরো বাদ দিয়ে দিয়েছি। ডায়রিয়া হয়েছে, ডায়রিয়াতে প্রচুর ফ্লুইড লস হয়েছে, তার সাথে বাইকার্বনেট বেরিয়ে গেছে। বাইকার্বনেট বেরিয়ে যাওয়ার জন্য বাইরে কি হচ্ছে, বাইকার্বনেট কমে যাচ্ছে। বাইকার্বনেট কমে গেলে বডিতে কি বাড়ছে, ওদিকে H+ বাড়ছে। তার সাথে কি হচ্ছে, বাইরের বাইকার্বনেট কমে যাওয়ার জন্য তাকে ব্যালেন্স করার জন্য কে বাইরে চলে আসছে, সিএল ব্যালেন্স করার চেষ্টা করছে। বাইকার্বনেট যত কমছে সিএল ব্যালেন্স করছে। সিএল ব্যালেন্স করার জন্য ক্লোরাইডের পরিমাণ কিন্তু বাড়ছে, কিন্তু বাইকার্বনেট কমছে। সমানভাবে এইটা হওয়ার জন্য সেখানে কিন্তু সোডিয়ামের সঙ্গে ক্লোরাইডের খুব একটা ডিফারেন্স হচ্ছে না, কারণ ক্লোরাইড তো কন্টিনিউ কম্পেনসেশন করতে থাকছে। বাইকার্বনেট কমুক না, বাইকার্বনেটের নর্মাল ভ্যালু কত, 22 থেকে 26, কমুক সেটা 12 হচ্ছে, কিন্তু ক্লোরাইড তো সমান পরিমাণ বাড়তে থাকবে। ক্লোরাইড অলরেডি নর্মালি আছে, তার থেকে বাড়তে থাকবে। তার মানে সেখানে কি করছে, হাইপারক্লোরিমিয়া করছে। তার মানে নর্মাল অ্যানায়ন গ্যাপ, হাইপারক্লোরিমিয়া আর মেটাবলিক অ্যাসিডোসিস একসাথে হচ্ছে। সোডিয়াম আর ক্লোরাইডের খুব একটা ডিফারেন্স হচ্ছে না, অ্যানায়ন গ্যাপ সেম থাকছে, বাইকার্বনেট কমছে,
অ্যাসিডোসিস বাড়াচ্ছে, তার সাথে হাইপারক্লোরিমিয়া। এই হলো মায়ের কাজ। লাস্ট ফ্যামিলি ঠাকুরদা। তো ঠাকুরদার কাজ কি? শান্তভাবে থেকে টোটাল এই বাবা মা এই নেগেটিভ পজিটিভ যে ট্রান্সফার হচ্ছে সেটা ব্যালেন্স করা, বডির কম্পেনসেশনটা মেনটেন করা। তো হোয়াট ইজ বাইকার্বনেট? বাইকার্বনেট হচ্ছে একটা বেস, পাতি ভাষায় একটা লবণ, যে কিনা বাফার সিস্টেমের একটা পার্ট। বডি বাফার, বাফার মিন্স পিএইচ ব্যালেন্সিং সিস্টেম, যেটা এই বাফার সিস্টেমের একটা পার্ট হচ্ছে বাইকার্বনেট। আমরা সব সময় যখন এবিজিতে কম্পেনসেশন দেখি, কম্পেনসেশন দেখলেই কাকে দেখি? বাইকার্বনেটকে দেখি। তার কারণ এই ঠাকুরদাই এই H+ আয়নকে একসাথে সঙ্গে নিয়ে এই বডির পিএইচটাকে ব্যালেন্স করে। এটা রেগুলেট কে করে? প্রথমেই বলে দিলাম ক্লোরাইড আর বাইকার্বনেট দুটোই কিন্তু মেটাবলিজমের পার্ট। বাইকার্বনেট কিন্তু রেসপিরেটরি ফিজিওলজি দিয়ে রেগুলেট হয় না, হয় অ্যাকচুয়ালি কিডনি দিয়ে। কিডনি একে অ্যাকচুয়ালি রেগুলেট করে। কিডনি এই বাফার সিস্টেমটাকে রেগুলেট করে অ্যাকচুয়ালি, আর এই কম্পেনসেশন মেকানিজমটাকে চালিয়ে নিয়ে যায়। লাং কি করছে? লাং তো CO2 দিচ্ছে বা নিচ্ছে, আর অক্সিজেন দিচ্ছে আর নিয়ে নিচ্ছে ব্লাডের মধ্যে। এই কাজটা করছে লাঙের থেকে এক্সচেঞ্জ যেটা হচ্ছে অক্সিজেনের এগেনস্টে CO2। CO2 মানে অ্যাসিড। CO2-র সঙ্গে জল মিশে কি তৈরি হচ্ছে? কার্বনিক অ্যাসিড। সেটা তৈরি করছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই কার্বনিক অ্যাসিডটা খুব কি বলবো, স্থিতিশীল নয়, খুব চেঞ্জ হয়, খুব ইজিলি ভেঙে যায়। ভেঙে দুটো আয়ন তৈরি করে, ওয়ান ইজ H+, ওয়ান ইজ বাইকার্বনেট। তাহলে CO2 কিন্তু ডিরেক্টলি প্রডিউস করছে একটা H+ আর একটা HCO3-। তাহলে এবার বডিতে যদি বেশি CO2 মেশে, সেটাকে ব্যালেন্স কাকে করতে হবে? বাইকার্বনেটকে। আবার বডি থেকে যদি বেশি CO2 বেরিয়ে যায়, তাকেও ব্যালেন্স কে করতে হবে? বাইকার্বনেটকে। সুতরাং এই যে CO2 আর H2O মিলে কার্বনিক অ্যাসিড থেকে H2CO3 থেকে H+ আর HCO3-, আবার H+ HCO3- থেকে আবার কার্বনিক অ্যাসিড হয়ে H2CO3 হয়ে সেখান থেকে CO2 আর H2O চেঞ্জ হওয়া, এই কাজটা কিন্তু সাইমালটেনিয়াসলি হতে থাকে। এটাই হচ্ছে কম্পেনসেশন মেকানিজম। যে বাড়বে উল্টো দিকের জন বেড়ে গিয়ে সেই দিকেরটা কমানোর চেষ্টা করবে। কম্পেনসেশন মেকানিজমের মধ্যে আমরা দেখে নিই তাহলে অ্যাসিডোসিস অ্যালকালোসিস। আবার সেম এবিজির শুরুতেই আমরা দেখে নিয়েছি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। তো এইখানে কি হয় আমি আগেই বললাম, লাং কি করছে? CO2 নিয়ে খেলছে, আর কিডনি কি করছে? বাইকার্বনেটকে নিয়ে খেলছে, মেটাবলিজম। তো এইখানে কিডনি আর লাংয়ের মধ্যে একটা দড়ি টানাটানি চলছে, টাগ অফ ওয়ার। কাকে ব্যালেন্স করার জন্য? পিএইচকে ব্যালেন্স করার জন্য। তো যেই মুহূর্তে আমি রেসপিরেটরিতে দেখে নিই অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস খুব সিম্পল, এটা একদম মাথা কাটানোর বেশি কিছু নেই, এটা একদম সিম্পল ছক। রেসপিরেটরি অ্যাসিডোসিসে কী হচ্ছে? CO2 বাড়ছে। CO2 বাড়ছে মানে কি? H+ আয়ন বাড়ছে। CO2 বেড়ে গেলে বিক্রিয়াটা হয়ে H+ আয়ন বাড়বে। H+ আয়নকে ব্যালেন্স কে করবে? বাইকার্বনেট। তার মানে বাইকার্বনেটও তার সঙ্গে বাড়বে, সুতরাং কম্পেনসেশন করবে। আবার রেসপিরেটরি অ্যালকালোসিসে CO2 যদি কমে, বডি থেকে CO2 বেরিয়ে যাচ্ছে, তার মানে বাইকার্বনেটকে আরও বেশি বেশি CO2 প্রডিউস করতে হবে। তো বাইকার্বনেটও তখন H+-এর সঙ্গে রিয়াকশন করে CO2 বানিয়ে নিজের সংখ্যায় কমে যাবে। এটাও একটা কম্পেনসেশন। তার মানে রেসপিরেটরি পার্টে বাইকার্বনেট কম্পেনসেশন করছে। আর মেটাবলিক, যখন বাইকার্বনেট নিজেই ডিরেক্টলি কমে যায় বা বেড়ে যায়, ওই যে এর আগে ডিসকাস করেছি যে বমি হলো, রেনাল লস হলো, কোনোভাবে কমে গেল, ডায়রিয়া হয়েছে, বাইকার্বনেট কমে গেছে, তখন কি করবে? ওই যে আমি বললাম এর আগের রিয়াকশানটা সাইমালটেনিয়াসলি হচ্ছে, অ্যাসিডোসিস, বাইকার্বনেট কমে গেছে, তাহলে কি হবে? PCO2 বেশি বেশি করে আরও ব্লাডে বাইকার্বনেট প্রডিউস করার চেষ্টা করবে, PCO2ও কমে যাবে, অর্থাৎ লাঙে আমি PCO2 কম পাবো। আবার
অ্যালকালোসিসে কী হচ্ছে, বাইকার্বনেট বেড়ে যাচ্ছে। বাইকার্বনেট বেড়ে গেলে কি হবে, বডি দেখবে যে বাইকার্বনেট বেড়ে গেছে, আবার সেই H+-এর সঙ্গে CO2 বাড়িয়ে সেটাকে ওয়াশ আউট করে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমার লাংয়ের মধ্যে PCO2 আমি বেশি পাবো, কারণ আমার ওদিকে বাইকার্বনেট বেশি আছে। এটাই হলো কম্পেনসেশন মেকানিজম, যেটা আমরা এবিজির মধ্যে পাই। অর্থাৎ আমি যখনই বাইকার্বনেট দেখব, বাইকার্বনেটের সঙ্গে আমি দেখতে থাকবো যে আমার কম্পেনসেশন কতটা করেছে। হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিতে পারি যে ক্রনিক যে কজগুলো রয়েছে, ক্রনিকে কম্পেনসেশন করার অনেকটা সময় পাওয়া যায়, তাই জন্য কম্পেনসেট করতে পারে বডিরও তো একটা টাইম লাগবে, তো কম্পেনসেট করার টাইম দেয়। কিন্তু অ্যাকিউট ফেজে কিন্তু আমি কম্পেনসেশন অনেক কম পাবো। সুতরাং আমি যখনই দেখব যে PCO2 অনেক বেশি বেড়ে আছে, সেই অনুযায়ী আমার বাইকার্বনেট অতটা বাড়েনি, তাহলে আমি বুঝবো এটা হচ্ছে কিন্তু অ্যাকিউট। বাইকার্বনেটের ক্ষেত্রেও তাই, বাইকার্বনেট অনেক বেশি বেড়ে আছে, PCO2 অতটা বাড়ে। আর যখন দেখব দুটোই সমানভাবে বাড়তে থেকেছে, তখন সেটা আমি বুঝবো কিন্তু এটা ক্রনিক। কারণ ক্রনিকে কিন্তু কিডনি হেল্প করে কম্পেনসেশনে, এবং কিডনি অনেকটা সময় নিয়ে কাজ করে। সুতরাং এই COPD বা ক্রনিক মানে অ্যাকিউট এক্সকারবেশন আর ক্রনিকের মধ্যে এই ডিফারেন্সটা আমি পাবো বাইকার্বনেটের মধ্যে। একটাতে অনেক বেশি পরিমাণ কম্পেনসেশন হবে বাইকার্বনেটের, একটাতে অনেক কম কম্পেনসেশন হবে, রাদার নর্মালের কাছাকাছি থাকবে, নর্মালের থেকে একটু স্লাইটলি বেশি থাকবে। এর একটা হিসেবও আমাদের আছে, 10:1 আর 10:3। প্রতি 10 PCO2 বাড়লে 1 বাড়ে হচ্ছে অ্যাকিউটে, আর প্রতি 10 PCO2 বাড়লে 3 বাইকার্বনেট বাড়ে হচ্ছে ক্রনিকে, কারণ বেশি সময় পায় কম্পেনসেট করা। সো লাস্ট যে আমাদের বাড়ির লোকেদের, মানে আমি সবাইকে বলছি এই কারণেই যে সবাই এবার মানে আপনারা জেনে নিয়ে এখান থেকে চলে গেলেন, কিন্তু প্রপার যদি কাজ না জানেন, তাহলে তো বাড়ির লোকেরা গিয়ে যদি দেখেন যে বাড়ির লোকেরা ঝামেলা করছে, তাহলে তো সেটা মেনটেন করা যাবে না। তো ছোট করে একবার কাজগুলো বলে দিই বাড়ির লোকেদের কাজ করার জন্য। সোডিয়াম কি করছে, সোডিয়ামের কাজ মেনলি জল আর বিপি, মানে ফ্লুইড আর বিপি কন্ট্রোল করছে। পটাশিয়াম হচ্ছে মুড সুইং, পটাশিয়াম যখনই কমছে বাড়ছে, আমি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিসটা ভালো করে দেখব। বাইকার্বনেট ইজ ওল্ড ওয়াইজ বাফার সিস্টেম, কম্পেনসেশন মেকানিজম। ক্যালসিয়াম কি করছে, ক্যালসিয়াম ইজ এক্সাইটেবিলিটি গার্ড, ক্যালসিয়াম ওই নিউরোমাস্কুলার এক্সাইটেবিলিটি আর সোডিয়াম চ্যানেলের গার্ড হিসেবে কাজ করছে, অলরেডি ডিসকাস করেছি। আর ক্লোরাইড কি করছে, ক্লোরাইড হচ্ছে সোডিয়ামের সাথে থেকে আর বাইকার্বনেটের সাথে মিলেমিশে এই ঘর আর বাইরে দুটোই ব্যালেন্স করছে। মায়ের ভূমিকা কিন্তু খুব মেন। তো শেষে যাওয়ার আগে 3টে পয়েন্ট আমি জাস্ট বলে দেব, যে গিয়ে মেনলি যে 3টে জিনিস সবসময় মাথায় রেখে এবিজি ইন্টারপ্রিট করলে ভালো হয়, সেটা হচ্ছে অলওয়েজ চেক এবিজি উইথ ইলেকট্রোলাইটস টুগেদার। মানে আমি শুধু ব্লাড গ্যাস বা পিএইচ দেখে ডিসিশন নিতে পারি না, আমাকে কিন্তু অ্যানায়ন গ্যাপ বা আমার যে ইলেকট্রোলাইটস আছে সেটা দেখে ডিসিশন নিতে হবে যে এর আন্ডারলাইং কজ কী আছে। নেক্সট, আয়োনাইজড ক্যালসিয়াম ফ্রম এবিজি ম্যাটার্স মোর। ওই যে বললাম অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের সঙ্গে আয়োনাইজড ক্যালসিয়াম বেড়ে কমে যায়, সেই সম্পর্কটা মাথায় রাখা খুব দরকার। সুতরাং অ্যালবুমিন বাইন্ডিং ক্যালসিয়ামের চেঞ্জেস হবে এবং আয়োনাইজড ক্যালসিয়ামের চেঞ্জেস হবে। আর লাস্ট, এই যে ক্লোরাইড শিফট আর এই যে অ্যানায়ন গ্যাপ কিন্তু অ্যাকচুয়ালি ডায়াগনোসিস বা ডিরাইভ করে যে এর আন্ডারলাইন মেটাবলিক কজ আর তার সাথে রেসপিরেটরি কম্পেনসেশন। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে আমার এই ফ্যামিলির সঙ্গে আলাপ করার জন্য। তো নেক্সট টাইম আবার অন্যান্য কোনো ফ্যামিলির সঙ্গে আমি আলাপ করিয়ে দেব। আজকে এইটুকুই থাক। এই ফ্যামিলির মানে ছবিটা মাথায় নিয়ে বাড়িতে গেলেই হবে। তো বাড়িতে গিয়ে সবার ঘরে ঘরে এই মানে ঘরে ঘরে মানে আইসিইউ আর কি, আইসিইউতে সবাই যদি এই এবিজিগুলো ইন্টারপ্রিট করে এই ফ্যামিলিটা মাথায় রেখে, তাহলে এই অ্যাসিড বেস ব্যালেন্সটা বুঝতে খুব সহজ হবে। মানে অনেক সময় হয় না যে বোঝা যায় না যে
মানে প্রপার কেন অ্যাসিডোসিস হচ্ছে, কেন অ্যালকালোসিস হচ্ছে। আমার তো PCO2 বা বাইকার্বনেট অতটা বাড়েনি, ডিরেক্টলি থাকে না। তো কম্পেনসেটরি মেকানিজম আর এই ইলেকট্রোলাইটের যে চেঞ্জেসগুলো, এইটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর একটা লাস্ট কথা আমি বলতে চাই যে মানে কেন বলছি, মানে এই সেমিনারটা তো সাধারণদের জন্য নয়, এখানে যারা আছে তারা সবাই অসাধারণ। তো সবাই যখন মানে সবার মধ্যে মানে অনেক আইসিইউতেই আমি দেখেছি অনেকের ক্ষেত্রে একটা পেশেন্ট এলে মানে খুব ভালো রকম অ্যাসিডোসিস নিয়ে এসছে। তো সেই অ্যাসিডোসিস দেখে অনেকে আশা ছেড়ে দেয় যে এ আর কি হবে, এত অ্যাসিডোসিস হয়ে গেছে, এ তো কম্পেনসেশনের জায়গাই নেই, একে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, তো সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে গেছে, তো আমরা হাল ছেড়ে দিই। কিন্তু আমাদের ওই মানে একটা গোল্ডেন টাইম থাকে, তো ওই গোল্ডেন টাইমটার মধ্যে আমরা যদি একটু মানে মাথাটা খাটাই, তাহলে কিন্তু আমরা কিছুটা ক্ষেত্রেও পেশেন্টের ইমপ্রুভমেন্ট করতে পারি। হয়তো অন্যান্য সেকেন্ডারি সেপসিস বা অন্য কারণে সে পেশেন্ট এক্সপায়ার করতেই পারে, খারাপ হতেই পারে, কিন্তু আমাদের আইসিইউতে মেন কি, আমাদের মানে টার্গেট কি, পেশেন্ট মারা নয়, মাথা মারা। তো মাথাটা মারতে হবে, পেশেন্ট মারা যাবে না। আর আগেই যদি আমরা আশা ছেড়ে দিই যে এবিজি এসছে তো এত অ্যাসিডোসিস, এরকম অ্যাসিডোসিস আর ফেরে না, 6.9 অ্যাসিডোসিস ডিকে, পেশেন্ট ফেরে না, একে এক্ষুনি ইনটিউবেট করে দাও। ঠিক আছে, 7.1 অ্যাসিডোসিসও এই আইসিইউ থেকে ডিকে বেরিয়ে চলে গেছে উইদাউট ইনভেসিভ ভেন্টিলেশন। সিভিয়ার ফ্লুইড কারেকশন, এই অ্যানায়ন গ্যাপ মেনটেন করা এবং সব। তো ওই যাওয়ার আগে আমাদের একটাই কাজ, পেশেন্ট মারা নয়, মাথা মারা। তো আজকে আমার লক্ষ্য এই মাথাটা যাতে গিয়ে সবাই মারতে পারে এফজিতে। থ্যাংক ইউ এভরিওয়ান।